অর্থাৎ ভারত তার রেটরিকের মধ্যে সেকুলার স্টেট থাকলেও ভারতের যে নেতৃত্ব বিরল ব্যতিক্রম ছাড়া কালেক্টিভ লিডারশিপ তাদের হিন্দুত্ব চিন্তার বাইরে বেরোতে পারেন নাই, প্রথম দিন থেকেই পারেন নাই। যারা এই যে বড় বড় কষ্ট করে রিসার্চ করে নানান ভিন্ন কারণে ইংরেজিতে লিখতে হয়, তাদেরকে দয়া করে বাংলা ট্রান্সলেশনের দায়িত্ব দিবেন না। তো তার কাজ সে করেছে, যদি বইটা এই আমাদের ইতিহাসের একটা গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে কোনো কাজে লাগে বা উপমহাদেশের কোনো কাজে লাগে, ওই রকম যদি জিনিস হয় কখনো না কেউ ওইটা বিভিন্ন ভাষায় করবার উদ্যোগ নেবে। যারা যে কাজ করে তাদেরকে বরং পরের কাজটা করতে বলেন। 3 নম্বর কথা হচ্ছে, নবীন তার বই সম্পর্কে যে কথা এখানে বলেছে, আমি একটা থেকে নিশ্চিত করে বলছি তার বইটা চেয়ে অনেক ভালো। কারণ মূলত হ্যাঁ আপনার আমি তো যে না দেখলে খুঁটে খুঁটে করতে হয়। আমি দেখেছি যে এই সময়ের যে লোকরঞ্জনমূলক কথা বলতে না করেছে। আচ্ছা, আপনারা হয়তো আমাকে যারা চিনেন জানেন, আমি শুনেছি যে এটা লাইভ প্রচার হচ্ছে। আমি প্রথমে একটা নিজের পরিচয় দিয়ে রাখি, আমি নন প্র্যাকটিসিং মুসলমান। এই ধর্মের অনেক সুন্দর জিনিস, ইতিহাসের মধ্যে যে নানান ইতিবাচক উপকরণ আছে সেগুলোকে আমি ভীষণ শ্রদ্ধা করি। কারণ প্রায় সবকটা ধর্মই এক গরিব মানুষের পক্ষাবলম্বন করে সামাজিক রাজনৈতিক আন্দোলন হিসেবে বিকশিত হয়েছিল, ফলে আমার সেই শ্রদ্ধাবোধ আছে। কিন্তু আমি খুব ধর্মপরায়ণ লোক নই। 2 নম্বর হচ্ছে, আমি খুব বড় ধরনের কোনো জাতীয়তাবাদীও নই। তো জাতি রাষ্ট্র তৈরি হবার পরে সে যে একটা অংশগ্রহণমূলক যে সফরেন্টি তৈরি করতে হয়, সেই কথা লক বলেছিল বহু বছর আগে। আমি বরং সেই ক্লাসিক্যাল জায়গায় এখনো আছি, ফলে বাঙালির সবিনিজম আমার নাই। এই কথার এই কারণে বলছি, এই বইকে কেন্দ্র করে যে 2-1টা কথা আমি বলবো, তার মধ্যে হিন্দু মুসলমান আসবে না চাইলেও। পানির মধ্যে হয়তো আসবে না, কিন্তু পানির আলোচনায় হয়তো আসবে না, সোশ্যাল রাইটস পলিটিক্যাল রাইটসের প্রশ্নে আসবে না। কিন্তু এই আমি আলাপ করবো ওইটুকু যেটা এই বইটা বুঝতে আরো সহযোগিতা হবে। আমাদের এখানে যারা ইতিহাস লিখেছেন, সেই বিদেশি ইতিহাসবিদ থেকে আমাদের এখানে ভারতে, তাদের কাছ থেকে আমরা ছোটবেলায় অনেকগুলো কথা জানি। যেমন ধরুন, দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক চীনা, দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক না ঠিক আছে চীনা, এটা অসত্য কথা নাই। সাভারকার বলে একটা লোক ছিলেন, 1936 সালে তিনি প্রথম দ্বিজাতি তত্ত্বের কথা ভারতবর্ষে বলেন। 1936 তিনি বলেছেন যে, তখন এটার নাম বিদেশিরা ইন্ডিয়া বলতো, ওনারা হিন্দুস্তান বলতেন, যে হিন্দুস্তানের 2টো জাতি আছে, একটা হিন্দু আর একটা মুসলমান। 37 সালে এই সাভারকার তার এই তত্ত্ব নিজে সংশোধন করেন, বলছেন যে হিন্দুস্তানে একটা জাতি আছে হিন্দু, আর মুসলমান নামে একটা মাইনরিটি কমিউনিটি আছে। এগুলি ইতিহাসের রেকর্ডে। চীনা 39 সালে প্রথম আপনার দ্বিজাতি তত্ত্ব অ্যাপ্রোচ করে at the theoretical level। পলিটিক্যাল লেভেলে 1946 সালের আগে কোনো আর্টিকুলেশন উনি করেন নাই। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, সাভারকারের একজন ওস্তাদ ছিল, তার নাম গুরু গোয়ালকার। উনি আবার ভারতে যে বলছেন তার শিষ্য যে কথাটা বলেছেন, যে হিন্দুস্তান মানে হিন্দুদের, তার এই হিন্দু কারা, তার একটা বই আছে, হু ইজ এ হিন্দু। অর্থাৎ হিন্দুরা হচ্ছে ভারতের বৈধ নাগরিক, তার সেই নাগরিকের সংজ্ঞা আছে, যার আপনার পিতৃভূমি পুণ্যাভূ, যার পিতৃভূমি, এই অর্থাৎ পিতৃভূমি অর্থে সে পেট্রিয়ার্কাল সমাজ যেভাবে বলতো, জন্মভূমি আর পুণ্যভূমি একই জায়গায় ভারতে। যেহেতু হিন্দুদের জন্মভূমি এবং তার পুণ্যভূমি দুটাই ভারতে, তার ধর্মের উপাসনার উৎস, সুতরাং তারাই শুধু হিন্দুস্তানে থাকবার অধিকারী। আবার ইতিহাসগুলিটা আলোচনা করার দরকার এ কারণে যে আমাদের খুব প্রিয় কবি রবীন্দ্রনাথ, আপনার মনে থাকবার কথা আপনাদের অনেকেই আমরা ছোটবেলায় পড়েছি। এই যে আজকে যে বিষয়ের উপর বই,
আমাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের বা ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যা একদিনে তৈরি হয় নাই। ইতিহাসের দীর্ঘ ইতিহাসের আলোকে যদি আমরা দেখতে না পারি সমস্যাটা ঠিক মতন চিহ্নিত করতে পারবো না। চিহ্নিত না করলে সেটা কোন পদ্ধতিতে করবো, আমরা একা পারবো কিনা, ভারতে আমার বন্ধু দরকার আছে কিনা, আমি মনে করি আছে, নানান দক্ষিণ এশিয়ার নানান দেশে আমাদের বন্ধু দরকার আছে কিনা, বা আমরাও তাদের কারো কারোর জন্য প্রয়োজনীয় হয়ে উঠতে পারি কিনা, সেখানে কমন হিস্ট্রির মধ্যে কিছু জিনিস খুঁজবার আছে। আপনি লক্ষ্য করুন তারপরে কি হলো, ধর্মের ভিত্তিতে আমরা জানি সবাই যে ভারত বিভক্ত হলো, একটা পাকিস্তান মুসলমানদের, আর একটা ওরা হিন্দুস্তান নামটা বদল হয়েছে কবে জানেন? 1947 সালের 14ই আগস্ট রাতে। কারণ মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে মাউন্টব্যাটেনের মধ্যস্থতায় পরিষ্কারভাবে ঠিক হয়েছিল নাম দুটো থাকবে, ইন্ডিয়া থাকবে না। কৃষ্ণ মেনন বলে পরে নেহরুর বন্ধু, বাংলাদেশ লন্ডনের প্রথম ভারতের হাই কমিশনার ছিলেন, উনি মাউন্টব্যাটেনের সেক্রেটারি ছিলেন। উনি রাত্রে নেহরুকে এবং মাউন্টব্যাটেনকে বুঝিয়ে এই নাম রিটেইন করেছে। সকালবেলা যখন এই সিদ্ধান্ত ঘোষণা করে, জিন্নাহ এবং লিয়াকত আলী খানরা ভীষণভাবে রিয়াক্ট করেছিল, এটা প্রথম বিট্রায়াল বলে তারা বলেছিল। দেখো এই দুইটা রাষ্ট্রের প্রথম আনুষ্ঠানিকতা কিভাবে হয়েছিল জানেন? কেউ কেউ নিশ্চয়ই জানেন, কেউ কেউ হয়তো ভুলে গেছে, আমি একটু মনে করে দিই। সেটা হচ্ছে যে 1947 সালের আগস্ট মাস ছিল রমজান মাস। মাউন্টব্যাটেন দুই দেশেরই গভর্নর জেনারেল হতে চেয়েছিলেন, জিন্নাহ রাজি হন নাই। তো এমনি মনক্ষুণ্ণ ছিলেন। ক্ষমতা হস্তান্তরের যে অভিষেক, সেই অনুষ্ঠানটা 14ই আগস্ট করাচিতে দিনের বেলায় লাঞ্চের অনুষ্ঠান ছিল। একটা মুসলমান রাষ্ট্র তৈরি হচ্ছে, এইটা মাউন্টব্যাটেন লন্ডন অফিসকে জানিয়েছে যে জিন্নাহ ইজ মেকিং এ মিস্টেক, সে ইসলামের নামে বিয়ে বানাচ্ছে, রমজান মাসে সে লাঞ্চ দিয়ে পার্টি শুরু করেছে। ইন্ডিয়া অফিস তখন জিন্নাহকে জানিয়েছে ইট মাস্ট বি ডিনার। তারপর তার মনে হয়েছে ও তারপরে ডিনারে ট্রান্সফার হচ্ছিল। যখন অ্যাসেম্বলি সেশন শুরু হয়, সেই অ্যাসেম্বলি সেশনে শেষ মুহূর্তে একজন বলল যে পাকিস্তান নাম একটা মুসলমানদের রাষ্ট্র তৈরি হচ্ছে, কোরআন তেলাওয়াত করে শুরু করা উচিত। অফিসিয়াল এজেন্ডা ছিল না। কোরআন তেলাওয়াত কে করবে কে করবে কে করবে লোক পাওয়া যাচ্ছে না। তারপরে সিন্ধের এক এমএলএ মাথায় টুপি দেখে জিন্নাহ ধরে নিয়ে আসছিল, আলহামদুলিল্লাহ পরে শুরু করো। এটি হলো পাকিস্তান জন্মের ইতিহাস। ঠিক 15ই আগস্টে পরের দিন কিভাবে ভারত তৈরি হয়েছিল, নেহরু প্রাইম মিনিস্টার যাগ যজ্ঞ করে, এটা ছবি ছাপা হয়েছিল, যাগ যজ্ঞ করে ধূপ ধুনা দিয়ে তার ক্যাবিনেট মেম্বারসদেরকে প্রথমে একটা অনুষ্ঠান করা হয়, ওই জামা কাপড় সহ আপনার অফিসিয়াল অনুষ্ঠানের আগে। সেই ছবিতে দেখা যায় যেখানে দুজন অমুসলমান অহিন্দু মন্ত্রী ছিলেন, আবুল কালাম আজাদ আর আম্বেদকর। আম্বেদকরকে এই দুইজন যখন যাগযজ্ঞ চলছে তখন কোনার মধ্যে দাঁড়িয়েছিল। সেই ছবি আমেরিকান একটা পত্রিকায় ছাপা হয়েছে, নিচে দিয়ে তারা ক্যারিকাচার করে দিয়েছে বার্থ অফ এ সেকুলার স্টেট। আচ্ছা, না এখান থেকে আমি আসামেই ফিরবো। প্রশ্ন হচ্ছে যেটা গেল প্রথম একটা দিক, অর্থাৎ ভারত তার রেটরিকের মধ্যে সেকুলার স্টেট থাকলেও ভারতের যে নেতৃত্ব বিরল ব্যতিক্রম ছাড়া যে কালেক্টিভ লিডারশিপ, তাদের হিন্দুত্ব চিন্তার বাইরে বেরোতে পারেন নাই, প্রথম দিন থেকেই পারেন নাই। পয়েন্ট নাম্বার 1। আমাদের আরেকটা ইস্যু আছে বেঙ্গল পার্টিশন, 2 বার, ইনফ্যাক্ট 3 বার। বেঙ্গল পার্টিশন 1905 সালের এবং 1911 সাল না বোঝে, এমনকি আজকের বাংলাদেশ আসাম বোঝা যাবে না। 1905 সালে যখন অফকোর্স ব্রিটিশদের দিক থেকে দু কারণে, একটা হচ্ছে কমিউনিজমটা তৈরি করার কারণ কি, কারণ হচ্ছে যে পরিষ্কার চিঠি আছে আপনার কার্জনের, এই ঢাকায় এসে ট্রেনের থেকে বসে বসে চিঠি লিখেছিল লন্ডন অফিসে যে বাংলায় বাবুরা বড় বাড়াবাড়ি করছে,
আমরা যাওয়ার পরে যদি কখনো স্বাধীন হয় এই বেঙ্গল, তার যে এত বড় কনস্টিটিউয়েন্সি এবং তাদের যে প্রভাব প্রতিপত্তি, তারা ভারতের ক্ষমতা দখল করে আমাদের বিরুদ্ধে না কাজ করতে পারে, সেটা এটাকে ভাঙা দরকার। কিন্তু এই কথাটা না বলে তারা বেঙ্গল প্রেসিডেন্সি হিসেবে, এটা অনেক বড় ছিল, আসাম ছিল, বিহার ছিল, উড়িষ্যা ছিল, সেটা ছিল বটে। তো এটাকে দেখা যায় যে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য এত বড় এটাকে ভাগ করা হবে, কিন্তু ভেতরে এই কারণ ছিল। আর এই অঞ্চলে এইটা সলিমুল্লাহরা এখানে নগরা তো বাঙালি না, না কাশ্মীর থেকে এসেছিল, চামড়া লবণের ব্যবসা করে এখানে বিত্তবান হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে যে তারা এটা কেন নিল, সেইটা আপনার 1793 সালের যে জমিদারি সিস্টেম, নানান ঐতিহাসিক কারণে এই অঞ্চলে অধিকাংশ মুসলমান ছিল প্রজা, অধিকাংশ জমিদার ছিল, প্রজারা ছিল মুসলমান, হিন্দুরা ছিল জমিদার। এবং যেই বাবুরা ওইখানে কলকাতা কেন্দ্রিক জীবন যাপন করতেন, তাদের ইন্টারল্যান্ড হিসেবে সমস্ত পয়সা এখান থেকে যেত। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল রাখতে হবে, 1946 সালে পাকিস্তান বানিয়েছে পূর্ব বাংলার মুসলমানরা ভোট দিয়ে, তার সঙ্গে কিন্তু তফসিলি ফাউন্ডেশন ছিল। আপনার একটা বইয়ের মধ্যে, যোগেন মন্ডলের বইয়ের মধ্যে এটা আছে। কারণ হচ্ছে মুসলিম লীগ জমিদারি সিস্টেম উচ্ছেদ করবে বলেছিল। এই জমিদারি মহাজনী নিপীড়নের শিকার গরিব হিন্দু এবং গরিব মুসলমান দুইটাই ছিল। 46 সালের নির্বাচনে, যেটা পাকিস্তান হবে কি হবে না তার একটা রেফারেন্ডামের মতো ছিল, সেখানে যোগেন মন্ডলের তফসিলি ফেডারেশন এবং মুসলিম লীগের মধ্যে ইউনিটি হয়েছিল। নিচের দিকে কাস্ট সিস্টেমের হিন্দু সদস্যরা, এখানকার ভোটাররা কংগ্রেসকে ভোট দেয়নি, যে কারণে যোগেন মন্ডল পাকিস্তানে প্রথম চেয়ারম্যান হয়েছিল অ্যাসেম্বলি, এটা ঠিক না, এবং আইনমন্ত্রী হয়েছিলেন তিনি। পরবর্তীকালে জিন্নার মৃত্যুর পর লিয়াকত আলী খানরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানের রাষ্ট্র চরিত্র ইসলামাইজ করে ফেলে, যে কারণে যোগেন মন্ডল পরে এখান থেকে চলে এসেছিল। তাহলে এই যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, এই অঞ্চলের মানুষ এটা পছন্দ করেছিল, কারণ জমিদারদের বিরুদ্ধে, কলকাতার হেজিমনির বিরুদ্ধে এইখানে যে গরিব মুসলমান এবং গরিব হিন্দুরা ছিল, তাই এটা মেনে নিয়েছিল। আপনার সন্ত্রাসবাদী আন্দোলন, যেটাকে বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলন বলে, সেই আন্দোলনটা 11 সালে স্থিমিত হয়ে যাওয়া শুরু করলো কেন, এটা খুব চিন্তা করা দরকার। থেকে 20-30 পর্যন্ত চলেছে, কারণ বঙ্গভঙ্গ যেদিন শেষ হয়েছে 1911 সালে, তারপরের থেকে যে আন্দোলনটা আগের যুগ শক্তি নিয়ে থাকলো না, এটা কেন? বিকজ ওই বঙ্গভঙ্গ আন্দোলনের পেছনে প্রধানত জমিদার ইন্টারেস্ট ছিল। ওই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় দেশের অধিকাংশ মুসলমান এবং গরিব হিন্দুরা এটা সমর্থন করে নাই।